আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসছো তোমরা জেনে থাকবে যে তোমাদের ক্লাস আপলোড করা হচ্ছে প্রতিনিয়ত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দুইটি ম্যাথ। বন্ধুরা, ইতোমধ্যে আমাদের তোমাদের প্রসারণ সংক্রান্ত অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ যা তোমাদের কঠিন পদার্থের প্রসারণ নামে একটা টপিক ছিল। তো বন্ধুরা, এই টপিকের উপরে তোমাদের 36 অর্থাৎ 36 পেজে, তোমাদের বইয়ের 36 পেজে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া আছে। এই ম্যাথ দুইটি আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো যদি ম্যাথটা বুঝতে হয়। মনে রাখবা, আমি চেষ্টা করব সব থেকে সহজভাবে ম্যাথটা বোঝানোর। দেখো, সরাসরি মূল আলোচনায় চলে যাই। তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। দেখো বন্ধুরা, আমরা প্রথমত আগে অঙ্কটা একটু পড়ি। দেখো, এখানে দেওয়া আছে যে 275 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার ধাতব পাতকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা 350 কেলভিন হলো। এখন পাত্রের ক্ষেত্রফল কতটুকু বাড়বে, অর্থাৎ পাত্রের ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হইল, শুধুমাত্র বৃদ্ধিটুকু আমাকে বের করতে বলছে। তো বন্ধুরা, আমরা প্রথম থেকে আগে অল্প করে পড়বো এবং ডাটা লিখবো। এই পাশে আমরা অবশ্যই ডাটা লিখবো। আচ্ছা, ডাটাটা আমরা নিচে লিখতেছি, যেহেতু আমাদের এই পাশে একটু জায়গা কম হবে, এখানে লিখি। তো দেখো, এখানে বলছে 275 কেলভিন তাপমাত্রায়, তার মানে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে আদি তাপমাত্রা, কারণ পরবর্তী উত্তপ্ত হওয়ার পরে আরো একটা তাপমাত্রা দেয়া আছে। তাহলে এটি হচ্ছে আদি তাপমাত্রা। আদি তাপমাত্রা মানে কি? টি ওয়ান এর মান হচ্ছে 275 কেলভিন। এরপর দেখো বন্ধুরা, পরবর্তীতে দেওয়া আছে যে 350 কেলভিন হলো আরেকটা তাপমাত্রা দিয়ে আছে। তার মানে এটাকে আমরা টি2 ধরতে পারি। তাহলে টি2 এর মান হচ্ছে কত? 350 কেলভিন। এরপরে খেয়াল করো যে একটি বর্গাকার, মানে এই যে 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার ধাতব পাত, আমার বোঝা যাচ্ছে যে একটা ধাতব পাত অবশ্যই সেটা কি বর্গাকার, অর্থাৎ এর দৈর্ঘ্য যতটুকু হবে প্রস্থ ঠিক ততটুকুই হবে। তার মানে 5 সেন্টিমিটার ধাতব পাত এবং সেটি কি অবশ্যই বর্গাকার। তার মানে আমরা এখানে ক্ষেত্রফল, এই যে দেখো এত বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট দেওয়া আছে, তাহলে এই জায়গা থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটু বুঝবার চেষ্টা করো, শুধু দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, তাহলে যেহেতু বর্গাকার, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বন্ধুরা? আমরা জানি বাহু স্কোয়ার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? বাহু স্কোয়ার। তাহলে এখানে দেখো তো 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে আমরা লিখতে পারি না যে হচ্ছে 5 স্কোয়ার? একটু বুঝবার চেষ্টা করো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি যে ক্ষেত্রফলটা হচ্ছে কত? 5 স্কোয়ার। এবার দেখো আমাদের কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে মানে কি? দেখো তো, আমরা লিখতে পারি না যে a2 মাইনাস a1, কারণ আমরা জানি a2টা হলো পরবর্তী ক্ষেত্রফল আর a1টা হলো আদি ক্ষেত্রফল। একটু খেয়াল করো তো, আদি ক্ষেত্রফলটা হচ্ছে a1, পরবর্তী ক্ষেত্রফল হচ্ছে a2। আমরা যদি পরিবর্তন বের করতে চাই, অর্থাৎ কতটুকু দৈর্ঘ্য ক্ষেত্রফল বৃদ্ধি পাইলো, তো ক্ষেত্রফল বৃদ্ধিটার জন্য আমাদের a2 মাইনাস a1 করতে হবে না? ধরে নাও যে একটা বস্তু এটা ছিল, এখন এই বস্তুটার উপরে তাপ দেওয়ার ফলে এই বস্তুটা ধরে নিলাম যে এই বরাবর চলে আসছে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হলো, তাহলে পরিবর্তনটা বের করতে হলে তুমি কি করবা? যে এটা থেকে আমাদের এইটুকুটা বাদ দিতে হবে না? তাহলে আমরা বলতে পারি, ধরে নাও যে এইটুকু। তাহলে এই যে আমরা শুধুমাত্র বৃদ্ধি কতটুকু পেলাম? যে a2 মাইনাস a1। তাহলে দেখো তো, এটা প্রথমত ক্ষেত্রফল দেওয়া আছে, এটাকে আমরা a1 ধরতে পারি। এখন আমাদের বলছে ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু হলো, এই যেখানে বলে দিছে যে পাত্রের ক্ষেত্রফল কতটুকু বাড়বে। তো পাত্রের ক্ষেত্রফল বৃদ্ধি, এটাকে আমরা কি লিখতে পারি? a2 মাইনাস a1। তাহলে আমাদের a2 মাইনাস a1 এর মানটা আমাকে বের করতে হবে হোয়াট। এখন দেখো বলছে যে পাত্রের, অর্থাৎ পাতের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমরা জানি বন্ধু, দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দৈর্ঘ্য প্রসারণ সহগকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। আলফার মান কত দেওয়া আছে? যে 222 ইন্টু 10 ইনভার্স 6।
পার কেলভিন। আচ্ছা, এবারে একটু খেয়াল করো তো, এখানে আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, কিন্তু আমাদের যাবতীয় তথ্যগুলো বের করতে বলছে ক্ষেত্রফলে। একটু খেয়াল করো তো, আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে ক্ষেত্রফলে কিভাবে কনভার্ট করতে পারি? তোমরা জানো যে বিটা ইকুয়াল, তোমরা একটা সূত্র জানো যে বিটা ইকুয়াল কি, 2 আলফা। বিটা ইকুয়াল 2 আলফা, তাহলে আমরা লিখতে পারি না যে 2 ইন্টু 22 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া ছিল, আমরা বিটা বের করে নিলাম, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগ বের করে নিলাম। এখন আমরা সরাসরি মানগুলো বসে দিলেই আমাদের হিসাব হয়ে যাবে। দেখো আমরা সূত্র কি জানি? আমরা কিন্তু সূত্র জানি যে বিটা ইকুয়াল ভি2, বিটা ইকুয়াল a2 মাইনাস a1, a2 মাইনাস a1 ভাগ a2 মাইনাস a1 ভাগ a1 ইন্টু t2 মাইনাস t1। আচ্ছা, এটা আমরা সূত্র জানি, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগ সমান এই সূত্রটা আমরা জানি। এটাকে যদি আমরা একটু বজ্র গুণন করি, তাহলে আমরা লিখতে পারি না যে a2 মাইনাস a1 ইকুয়াল যে বিটা a1 ইন্টু t2 মাইনাস t1। আচ্ছা, দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি, আমাদের a2 মাইনাস a1 এর মানটাই বের করতে বলছে, তাহলে এখানে আমরা সরাসরি মানগুলো এবার বসিয়ে দেই। দেখো বিটার মান কত আমরা বের করে নিলাম, আলফার মান দেওয়া ছিল কিন্তু সেখান থেকে আমরা বিটার মান বের করে নিলাম, কারণ আমরা বিটা ইকুয়াল সূত্র জানি 2 আলফা। যদি আমরা পূর্বের ক্লাসগুলো করো তাহলে অবশ্যই এগুলো বুঝে যাবে, যদি না করো সেটার লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে পড়ে নিবে। তাহলে দেখো আমরা বিটার মানটা বসে দেই, অর্থাৎ 2 ইন্টু 22 ইন্টু 10 ইনভার্স 6। আচ্ছা, ইন্টু তার সাথে আলফা a1 মানে প্রথম ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল কত ছিল বন্ধুরা? এই যে 5 স্কোয়ার। আচ্ছা, 5 স্কোয়ারকে আমরা লিখতে পারি না যে 25, তাহলে আমাদের মান পেলাম কত? 25 ইন্টু আমাদের t2 মাইনাস t1। এই যে দেখো তো t2 এর মানটা কত? আমাদের t2 দেওয়া আছে 350 মাইনাস 275। আমাদের সম্পূর্ণ হিসাবটা কমপ্লিট করলেই এখন আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা, হিসাবটা আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে হিসাবটা কমপ্লিট করবে। দেখো বন্ধুরা, আমরা এইটুকু হিসাব করে, শুধুমাত্র এইটুকু হিসাব করে আমরা পেলাম হচ্ছে যে 1.1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু তার সাথে শুধু এবার তাপমাত্রার পার্থক্যটা। আচ্ছা, তাপমাত্রার পার্থক্য, তাহলে এবার আমরা ওইটুকু হিসাব করি। দেখো বন্ধুরা, এই জায়গাতে আমাদের মান পাচ্ছি হচ্ছে 75। এখন যদি আমরা সম্পূর্ণ হিসাবটা কমপ্লিট করি তাহলে আমরা কি পাবো? দেখো বন্ধুরা, এবার এটা গুণ করে দিলে আমাদের সর্বমোট মানটা চলে আসতেছে হচ্ছে 0.0825। আচ্ছা, তাহলে যেহেতু ক্ষেত্রফলের পরিবর্তন পাচ্ছি আমরা, তাহলে এত কি সেন্টিমিটার স্কোয়ার, এই জায়গাতেও আমাদের হবে কি সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে আমরা পেলাম 0.0825। মনে রাখবা এই জিনিসটা হিসাব করে আমরা যে হিসাবটা শেষে পেলাম, যে উত্তরটা শেষে পেলাম, এই উত্তরটা তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে। তোমাদের বইয়ে এই মানটা দেওয়া আছে খুব সম্ভবত 0.0033, খুব সম্ভবত 0.0033, এই মানটা কিন্তু তোমাদের হিসাবে ভুল দেওয়া আছে। তাহলে দেখো তোমরা কিন্তু খুব সহজে এই হিসাবটা নিজেও করে দেখবে যে অবশ্যই তোমাদের মানটা চলে আসবে 0.0825। এটি হচ্ছে আসলে উত্তর, তোমাদের বইয়ে এই উত্তরটা ভুল দেওয়া আছে, অবশ্যই এটি তোমরা ঠিক করে নিবে। তো দেখো বন্ধুরা, 1 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা চেষ্টা করব 2 নম্বর অঙ্কটি একটু সহজে সমাধান করবার। দেখো বন্ধুরা, এবার আমাদের 2 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে একটু পড়ি। দেখো, সোনার ঘনত্ব। তো বন্ধুরা, ঘনত্ব কি জিনিস এই জিনিসটা তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু আমি কিন্তু তোমাদের আলোচনা করেছিলাম যখন এই অধ্যায়ের প্রথমের দিকে আলোচনা করছিলাম, তখন কিন্তু ঘনত্ব ব্যাপারটা আমি আলোচনা করছিলাম। তাই অবশ্যই তোমরা আমার আগের ক্লাসটি দেখে নেবে যদি না দেখে থাকো, কারণ ঘনত্ব বিষয়টা কি সেটা যদি না বুঝো তাহলে এই অঙ্কটা খুব সহজে বুঝবে না। সেটারও লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এগুলো আসলে তোমাদের একটি অধ্যায় করে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সব ভিডিও পেয়ে যাবে। দেখো এখানে সোনার ঘনত্ব, মনে রাখবা ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা। তো রো এভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো। তো আমি এভাবেই লিখলাম। তো রো ইকুয়াল মানটা দেওয়া আছে কত? 19.30 গ্রাম
গ্রাম পার সিসি। মনে রাখবা এটি একটি একক, ঘনত্বের একক। আমরা জানি ঘনত্বের এককটা আমরা কেজি পার ঘনমিটার এককেও লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা চাইলে কি করতে পারি যে কেজি পার ঘনমিটার এককেও লিখতে পারি অথবা গ্রাম পার সিসি এককেও লিখতে পারি। তো তোমাদের প্রশ্নটাতে গ্রাম পার সিসি এককে দেওয়া আছে, তাই আমরা গ্রাম পার সিসি এককে নিলাম। আচ্ছা, এবার দেখো এই সিসির কিন্তু একটা ফুল ফর্ম আছে, অর্থাৎ গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, সিসি। প্রথম সিতে হচ্ছে কিউবিক, পরে সিতে হচ্ছে সেন্টিমিটার, অর্থাৎ গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ। আচ্ছা বন্ধুরা, দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি? আলফা। তোমরা জানো যে দৈর্ঘ্য প্রসারণ সহগকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। আলফার মানটা হচ্ছে এত ইন্টু 10⁻⁶, অর্থাৎ 14 ইন্টু 10⁻⁶, এত কি পার কুলম্ব, এটা দেওয়া আছে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের সরি, এটা পার কেলভিন হবে বন্ধুরা, এখানে একটু ভুল করছে, পার কেলভিন হবে, পার কেলভিন। এরপর দেখো বলছে যে এর তাপমাত্রা 100°C বাড়ালে, এর তাপমাত্রা যদি 100°C বাড়ানো হয় তাহলে ঘনত্ব কত হবে, অর্থাৎ আমাদের সর্বশেষ কিন্তু ঘনত্ব ব্যাপারটা বের করতে বলছে। তো ঘনত্ব আমরা কিন্তু একটা সূত্র জানি যে ঘনত্ব রো ইকুয়াল এম ডিভাইডেড ভি। তোমরা যদি আমার প্রথমে ক্লাসগুলো করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝে যাবে। আচ্ছা, আমাদের সর্বশেষ কিন্তু এটাই বের করতে বলছে। তো এটা বের করতে গেলে আমাদের কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোকে আমরা একটু হিসাব করি। দেখো আমাদের দেওয়া আছে সোনার ঘনত্ব এত, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে এবং এর তাপমাত্রা এত বাড়ালে এর আয়তন কত, সরি ঘনত্ব কত হবে। তো ঘনত্ব সমান আমরা সূত্র কি জানি যে রো ইকুয়াল এম ডিভাইডেড ভি। তাহলে আমাদের ভি লাগবে না বন্ধুরা? ভি কিন্তু এখানে দেওয়া নাই, যেহেতু আমাদের ভি লাগবে, ভিটা কি? আয়তন। আয়তন প্রসারণ সহগ আমরা একটা জানি, আয়তন প্রসারণ সহগ, অর্থাৎ আমরা কিন্তু আয়তন প্রসারণ সহগ গামা থেকে একটা সূত্র পেয়েছিলাম না, যে শুধুমাত্র V2 ইকুয়াল আমরা লিখতে পারি কি যে V1 ইন্টু V1 প্লাস V1 গামা ইন্টু T2 মাইনাস T1। আমরা এমন একটা সূত্র পেয়েছিলাম কিনা, যদি আমার পূর্বে ক্লাসটি পড়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই এটি বুঝে যাবে। এবার একটু খেয়াল করো তো, আমরা শুধুমাত্র এই জায়গা থেকে মানগুলো বসে দিয়ে ভির মানটা বের করে নেব। তো বন্ধুরা এই ভিটা আসলে আমরা আবার পরবর্তীতে এখানে ব্যবহার করব, একটু খেয়াল করো। তাহলে V1 আমরা যদি এখানে V1 লিখি এবং ভির মান কিন্তু আমাদের দেওয়া নাই, এই জন্য আমরা এটাকে সরাসরি V1 লিখতেছি। তাহলে V1 ইন্টু গামার মানটা, আচ্ছা গামার মানটা কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু আমরা গামার মানটা বের করে নিতে পারি কিনা দেখো তো। আলফার মান দেওয়া আছে যে 14 ইন্টু 10⁻⁶, আলফার মান দেওয়া আছে। আচ্ছা বন্ধুরা, আমরা একটা কাজ করতে পারি না, যে আমরা একটা কাজ করতে পারি তো যে গামা ইকুয়াল 3 আলফা লিখতে পারি কিনা, যে গামা ইকুয়াল 3 আলফা, অর্থাৎ আলফার মান যা দেওয়া আছে সেটাকে 3 দ্বারা গুণ করলে আমাদের গামার মান পেয়ে যাব। তাহলে আমরা শুধু সেটি বসিয়ে দেই। তাহলে গামার মানটা আমরা বসিয়ে দিলাম যে 3 ইন্টু আলফার মান। আচ্ছা, আমরা 3 ইন্টু আলফা লিখে নেই, যেহেতু 3 আলফা আমরা গামার পরিবর্তে লিখতে পারি, তাহলে 3 আলফা লিখলাম। এরপরে তার সঙ্গে কি আছে বন্ধুরা, যে T2 মাইনাস T1। আচ্ছা একটু খেয়াল করো তো, T2 মাইনাস T1 মানে কি? তাপমাত্রার পরিবর্তন। এই জায়গাতে দেখো তো বলছে কি এর তাপমাত্রা 100 কেলভিন বাড়ালে, তার মানে তাপমাত্রা বাড়ানো হয়েছে কতটুকু? 100°C। তো যত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়, মনে রাখবা 100°C বাড়ানো আছে। মনে রাখবে একটা ব্যাপার, যে যত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় কেলভিনও ঠিক ততটুকুই বৃদ্ধি পায়। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরে নাও যে 5°C পূর্বে ছিল, তার জন্য আচ্ছা এই ব্যাপারটা একটু সহজভাবে এভাবে আমরা বুঝতে পারি। দেখো তো 0°C মানে হচ্ছে কত? 273 কেলভিন, 273 কেলভিন। আচ্ছা একটু খেয়াল করো তো, আমরা যদি লিখি যে 1°C তার মানে কি 274 কেলভিন, 274 কেলভিন। কারণ আমাদের সেলসিয়াস স্কেলে যা আছে কেলভিন স্কেলে নিতে হলে তার সঙ্গে যোগ করতে হয় শুধুমাত্র 273। আচ্ছা এবার দেখো তো, এই জায়গাতে বলা আছে যে তাপমাত্রা 100°C বাড়ানো হলে, তো 100°C বাড়ানো হলে আবার যখন আমি পার্থক্য করব, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, 100°C বাড়ানো হলে কত হবে? 373 মাইনাস আমাদের যেহেতু আদি তাপমাত্রায় ফিরে আসতে হবে, তার মানে কি আবার কত? 273, অর্থাৎ আমাদের কিন্তু আবারও মান কিন্তু 100ই পেয়ে যাব। এই ব্যাপারটা একটু সহজভাবে এভাবে মনে রাখবে, যত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হবে কেলভিন স্কেলও ঠিক ততই হবে। তাহলে কেলভিন স্কেল এটার মান 100 না, আমরা লিখতে পারি কি যে V1 প্লাস V1 ইন্টু 3 আলফা
তার সঙ্গে ইন্টু 100 আমরা কিন্তু লিখতে পারি, কারণ T2 মাইনাস T1 এর মানটা আমরা 100 পেয়ে গেলাম, সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার একটু খেয়াল করো তো, এখান থেকে আমরা V1 কমন নিতে পারি কিনা। আমরা যদি এখান থেকে V1টা কমন নেই, V1 কমন দিলে এই জায়গাতে 1 থাকবে না, শুধুমাত্র এখানে শুধুমাত্র 1 থাকবে। তাহলে 1 প্লাস এখান থেকে V চলে যাবে, V1 চলে যাবে, তার মানে থাকতেছে কি 3 আলফা ইন্টু 100, সরি 3 আলফা ইন্টু কত হচ্ছে 100, এটি আমরা পেলাম। আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম, যে V2 ইকুয়াল পেলাম। আচ্ছা, এবার এই জিনিসটা ব্যবহার করে আমাদের ঘনত্বের মানটি বের করতে হবে। তাহলে দেখো তো, আমরা ঘনত্ব সমান সমান সূত্র জানি হচ্ছে, ঘনত্ব ইকুয়াল আমরা সূত্র কি জানি, যে m ডিভাইডেড v। আচ্ছা, এই যেহেতু আমাদের V2 ধরে নিলাম এটাকে, তাহলে আমরা এটাকে V2 লিখলাম। এবার একটু খেয়াল করো, আমরা শুধু মানটা বসে দেব। তাহলে আমাদের কি পেলাম, উপরে থাকতেছে হচ্ছে m ভাগ, নিচে কি আসতেছে দেখো তো, V2 এর মান কত, V1 ইন্টু 1 প্লাস 3 আলফা ইন্টু 100। তাহলে মানটা আমি বসিয়ে দিই, যে V1 ইন্টু 1 প্লাস 3 আলফা ইন্টু 100, আমি শুধু মানটা বসিয়ে দিলাম। এবার যদি আমরা সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা বন্ধুরা, আমি এই জায়গাতে হিসাবটা একটু সহজ করে লিখবার চেষ্টা করতেছি। তাহলে উপরে থাকতেছে হচ্ছে m ভাগ, নিচে V1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু আলফার মানটা আমরা এবার বসিয়ে দেই। আলফার মান জানি কত, যে 14 ইন্টু 10 ইনভার্স 6, 14 into 10 inverse 6, 14 into 10 inverse 6, 14 into 10 inverse 6, তার সঙ্গে আছে কি বন্ধুরা, ইন্টু 100। আমরা যদি এই মানটা একটু ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেশনটা করে নিবে নিজেদের মতো, ক্যালকুলেটর ধরে আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমরা এই জায়গা থেকে একটা কাজ করতে পারি না, m ডিভাইডেড v, আমরা m ডিভাইডেড vটাকে নিলাম V1। আচ্ছা, এটার পরিবর্তে আমাদের সম্পূর্ণ মানটা আমরা ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 1.0042, 1.0042। মনে রাখবা, এই জায়গাতে ক্যালকুলেশনটা তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে, তোমরা অবশ্যই সঠিক ক্যালকুলেশনটা লিখে নেবে। এখানে ক্যালকুলেশন করলে সম্পূর্ণটা, অর্থাৎ এখানে প্রথম আগে গুণের কাজটা করে নিবে, যে 3 ইন্টু 14 ইন্টু 6 দিয়ে তার সঙ্গে 100 দ্বারা গুণ করে নিবে। গুণ করে নেওয়ার পরে তার সাথে 1 দ্বারা যোগ করলে মানটা চলে আসবে যে 1.0042। এটি হচ্ছে আমাদের এই জায়গার ক্যালকুলেশন। আচ্ছা, m ডিভাইডেড v, দেখো আমরা এই জায়গাতে একটা সূত্র জানি না, যে m ডিভাইডেড v মানে কি, রো, অর্থাৎ ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব সমান সমান আমরা যেহেতু রো ইজ ইকুয়াল m ডিভাইডেড v জানি, তাহলে m ডিভাইডেড v এর পরিবর্তে আমরা রো জানি না, যেহেতু আমরা 1 ধরে নিয়েছিলাম তাই এখানে 1 চলে আসছে। এছাড়া মূল বিষয়টা কিন্তু m ডিভাইডেড v আছে, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি, রো ইন্টু 1.0042। আচ্ছা দেখো বন্ধুরা, এবার আমাদের মানটা যদি আমরা বসিয়ে দেই, আচ্ছা আমি একটু এই পাশে করতেছি, যে দেখো তো রো মানে কি, ঘনত্ব। ঘনত্বের মানটা কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া আছে, যে 19.30 গ্রাম পার সিসি। তাহলে আমরা রোর মানটা বসিয়ে নেই, যে 19.30 এত গুণন তার সাথে কি 1.0042। এবার আমাদের ক্যালকুলেশন করলেই আমাদের সম্পূর্ণ রো এর মানটা, ঘনত্বের মানটা পেয়ে যাব। দেখো বন্ধুরা, তাহলে আমরা এখানে সম্পূর্ণ রো বা ঘনত্ব নির্ণয় করি, এই মানটা হিসাব করে নেই। দেখো বন্ধুরা, তাহলে আমরা সর্বমোট পেয়ে গেলাম হচ্ছে, সর্বমোট মানটা পেয়ে গেলাম হচ্ছে 19.38। আচ্ছা, 19.38 এত গ্রাম পার সিসি। যেহেতু আমাদের গ্রাম পার সিসি এককে দেওয়া ছিল, তাই আমরা গ্রাম পার সিসি এককে সম্পূর্ণ মানটা করলাম। তাহলে আমাদের সর্বমোট রো অর্থাৎ ঘনত্বের মানটা চলে আসলো 19.38। এটি আসলে তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে, তোমাদের এই বইটাতে প্রচুর পরিমাণে ভুল দেওয়া আছে, আমি দেখলাম হিসাব পাতিগুলো অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মগুলো। তাহলে দেখো আমরা রো ইজ ইকুয়াল পেলাম 19.38 গ্রাম পার সিসি। এটি হচ্ছে আমাদের চূড়ান্ত অ্যান্সার, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের এটি। তো বন্ধুরা, অঙ্কটি তোমরা বুঝেছো কিনা? যেহেতু তোমাদের বইয়ে উত্তরগুলো ভুল দেওয়া আছে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো তোমরা প্রশ্নটি বা অঙ্কটি বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি তোমাদের কাছে বুঝে থাকো বা ভালো লাগে ভিডিওটি, তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।